হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ দাদা, শুনতে পাচ্ছি। ওকে, ওকে। একটু সময় নিলাম, একটু একটা কাজে আটকেছিলাম কালকে, ওই জন্য ক্লাস নিতে পারিনি। কালকে বাড়ি ফিরতে ফিরতে আমার অনেকটা লেট হয়ে গেছিলো, ভেবেছিলাম ক্লাস নিতে পারবো, কিন্তু আর ক্লাস নেওয়া হয়ে উঠলো না, সময় পাইনি, ওই জন্য আজকে ক্লাস নিচ্ছি। যাই হোক, আজকে অনেকটা সময় চলে গেল, আমি শুরু করব, বেশিক্ষণ সময় নষ্ট করব না। আচ্ছা, আজকে আমরা মোটামুটি তদ্ধিত প্রত্যয় শুরু করেছি। তদ্ধিত প্রত্যয়ের মধ্যে আমরা ইয়সু নিষ্ঠন প্রথমে পড়েছি এবং মতুপ প্রত্যয় পড়েছি। দু রকম আমরা তদ্ধিত প্রত্যয় পড়েছি, বা যেগুলো পড়েছি তার ভেতর থেকে কিন্তু একটা একটা প্রশ্ন আসবে, এটাও বলেছি। অর্থাৎ ইয়সু নিষ্ঠন থেকে একটা আসবে এবং মতুপ থেকে কিন্তু একটা আসবে, এই দুটো থেকে কিন্তু একটা একটা প্রশ্ন আসবে। তো বাকি তো আরও তদ্ধিত প্রত্যয় রয়েছে, যেটা অপত্য তদ্ধিত। চারটে সিলেবাসে আছে, মানে স্পেশাল ট্রেস অন বলে চারটে জিনিসের নাম লেখা রয়েছে। এক হচ্ছে অপত্য তদ্ধিত, দুই হচ্ছে মতুপ প্রত্যয়, আর তিন হচ্ছে ইয়সুন ইষ্ঠন। এইভাবে চারটে নাম দেওয়া রয়েছে, ইয়সুন ইষ্ঠন ধরে টোটাল চারটে নাম দেওয়া রয়েছে স্পেশাল ট্রেস অন। সুতরাং স্পেশাল ট্রেস অনগুলো আগে আমাদের স্পেশালি পড়তে হবে, তারপরে বাকি যেগুলো পড়ে থাকছে সেগুলো তার সঙ্গে সঙ্গে একটা দুটো করে বা শেষের দিকে আমাদের পড়ে নিতে হবে। তো আমরা আগে ওই স্পেশাল ট্রেস অন সিলেবাসে যেটুকু দেওয়া রয়েছে, ইয়সু নিষ্ঠন, মতুপ এবং অপত্য, আজকে আমরা অপত্য তদ্ধিত বিষয়ে সামান্য কিছু আলোচনা করব। তাহলে অপত্য তদ্ধিতের মধ্য থেকে আমরা বিশেষ করে প্রথম যে অপত্য তদ্ধিতের আলোচনা আমরা করে থাকি অন প্রত্যয়, যেটাতে একটু বেশি আলোচনা রয়েছে, সেটাকে আমরা বেছে নিয়েছি। তাহলে অপত্য তদ্ধিত বলতে কি বোঝায়, বা তদ্ধিত বলতেই বা কী বোঝায়, সেগুলো আমরা দেখব। অন প্রত্যয় কখন হয় সেটাও আমরা বলার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব। এবং অন প্রত্যয় যুগে প্রত্যয় মানেই কি, প্রত্যয়ান্ত রূপ লিখতে হবে এবং তার ঠিক উল্টোটা। প্রশ্ন কীরকম আসবে প্রত্যয় থেকে, ওই দুটোই উত্তর। এক হচ্ছে প্রত্যয়ান্ত রূপ, ঠিক তার উল্টোটা ব্যুৎপত্তি। এটা এক ধরনের প্রশ্ন, এই দুটোকে মিলে এক ধরনের প্রশ্ন বলছি। আর একটা হচ্ছে সবসময় এক কথায় প্রকাশ হতে পারে, তাই না? এই 3 থেকে 4 রকমের প্রশ্নের বাইরে প্রত্যয় থেকে প্রশ্ন হতে পারে না। আর হচ্ছে এই প্রত্যয়গুলো কখন প্রয়োগ হয়, এই অপত্য তদ্ধিত থেকে কখন প্রয়োগ হয়, এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা নেই। মতুপে যেমন বলেছিলাম যে মতুপ কখন প্রয়োগ হয় ইম্পর্টেন্ট, ইয়সুনিষ্ঠন কখন প্রয়োগ হয় ইম্পর্টেন্ট, কিন্তু এই অন, অং বা ঠক ইত্যাদি যে প্রত্যয়গুলো রয়েছে সেইগুলি সবই অপত্য অর্থে আমরা পড়ব, কিন্তু তার সঙ্গে সঙ্গে সেইগুলি অপত্য ছাড়াও আরও কিছু কিছু অর্থে ব্যবহৃত হয়। পরীক্ষায় তোমাকে আলাদা করে জিজ্ঞাসা করবে না যে অন প্রত্যয় অপত্য অর্থে ব্যবহৃত হয় না অন্য অর্থে ব্যবহৃত, এটা জিজ্ঞাসা করার সম্ভাবনা কম। কিন্তু এক কথায় প্রকাশে কিন্তু শুধু অপত্য তদ্ধিতই থাকবে এমন কিন্তু নয়। অপত্য তদ্ধিত ছাড়াও অন্য কোনো তদ্ধিতও কিন্তু থাকতে পারে, ভাব অর্থে তদ্ধিত হতে পারে, সমূহ অর্থে তদ্ধিত হতে পারে, তাই না? এই ধরনেরও তদ্ধিত কিন্তু রয়েছে। তো আমরা সবগুলোই মোটামুটি আস্তে আস্তে জানার চেষ্টা করব। আগে আমরা একটু অন প্রত্যয়টা দেখব। এইবার তদ্ধিত প্রত্যয় শুনলেই কিন্তু আমাদের সবার আগে মাথায় আসে, বাবা কত তদ্ধিত প্রত্যয়, লিস্ট, লম্বা লিস্ট। এবং এই তদ্ধিত প্রত্যয় পড়তে পড়তে আমাদের মাথা খারাপ হয়ে যায়, মুখস্থ করতে করতে অবস্থা খারাপ হয়ে যায়। তাহলে তদ্ধিত প্রত্যয় কি স্যার মুখস্থ করতে হবে? এটা কিন্তু একদম কমন প্রশ্ন, যে তদ্ধিত প্রত্যয়, এত তদ্ধিত প্রত্যয় রয়েছে, কবে মুখস্থ করব, কিভাবে করব, একটা পড়লে আরেকটা ভুলে যাই। এটা অনেকেরই প্রশ্ন, সবার নয়, অনেকে হয়তো এক্সপার্ট আছে, তদ্ধিত প্রত্যয় খুব সহজে পড়তে পারো। তো দেখা যাক মুখস্থ করার প্রয়োজন আছে কি নেই। মুখস্থ করার কিন্তু কোনো প্রয়োজন নেই। কি করব, আমরা একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করব। কিছু জিনিস তো আমাদের মুখস্থ করতেই হয়, স্বাভাবিক, তাই না? কিন্তু আমরা যদি আমাদের বোঝার গণ্ডি, মানে আমরা আন্ডারস্ট্যান্ডিং লেভেলটাকে বাড়িয়ে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের মুখস্থের যে বার্ডেন, সেই ভারটা কিন্তু কমে যাবে। সুতরাং মুখস্থকে নো বলে আমরা চেষ্টা করব আস্তে আস্তে এগিয়ে যাওয়ার। তাহলে আজকে আমরা কি প্রত্যয় পড়ব বলেছি? অন প্রত্যয় পড়ব বলেছি। অন প্রত্যয় কখন হয় বা এটা কী জিনিস, এটা দেখো একটা তদ্ধিত প্রত্যয়। এবং এই তদ্ধিত প্রত্যয় কাকে বলে সবাই জানো। কৃত প্রত্যয় পড়া শেষ হয়ে গেছে আমাদের। কৃত প্রত্যয় কোথায় হয়? সব ধাতুর ওপর যুক্ত হয়, মানে যতগুলি কৃত প্রত্যয় রয়েছে সবাই ধাতুর উত্তর যুক্ত হয়। তাহলে তদ্ধিত প্রত্যয় কী হবে? শব্দের ওপর বা প্রাতিপদিকের উত্তর যুক্ত হয়, যা শব্দ তাই প্রাতিপদিক, আলাদা কিছু কিন্তু নয়, শব্দের উত্তর বা প্রাতিপদিকের উত্তর যুক্ত হয়। আচ্ছা, আর কি?
দেখা যাক আর কি বলা হচ্ছে। অন প্রত্যয়ের কি অবশিষ্ট থাকে? সব প্রত্যয়ের ক্ষেত্রে কিন্তু বলেছি যে কিছু না কিছু একটা অবশিষ্ট থাকে এবং সেইটাই হচ্ছে যুক্ত হয়, সেটাই হচ্ছে ওই শব্দের সঙ্গে বা ওই ধাতুর সঙ্গে যুক্ত হবে। তাহলে অন প্রত্যয়ের কি অবশিষ্ট থাকবে? এই অকারটি অবশিষ্ট থাকবে, একটা অবশিষ্ট থাকবে। তার মানে এই ওই শব্দটার শেষে যুক্ত হবে। তাহলে অনের কে চলে গেল, এই নয় হসন্তটা লোপ পেল, এই অটা থেকে গেল। এইবার নয় হসন্ত লোপ পেয়েছে বলে দেওয়া রয়েছে। আর এই অন প্রত্যয়ন্ত পদ সর্বদা অকারান্ত। কেন অকারান্ত আমি বলতে পারলাম, কারণ শেষে কি থাকবে, এই যে বলা হয়েছে অবশিষ্ট থাকে। আর প্রত্যয় সবসময় পরে হয়, সবার শেষে যুক্ত হয়, শব্দের পরে যুক্ত হবে। তাহলে অন প্রত্যয়ন্ত শব্দ সবসময় অকারান্ত, শেষে কিন্তু রসিকার দীর্ঘিকার কিচ্ছু থাকবে না। কিন্তু রসিকারান্ত শব্দ দীর্ঘিকারান্ত শব্দ যুক্ত করলে কি হবে, সেই রসিকারগুলো থাকবে না, সেগুলো সব অকারান্ত করে দিতে হবে। তাহলে এইভাবে মনে রাখবো, অকারান্ত শব্দ হলে অন হওয়ার একটা সম্ভাবনা থাকবে। নেক্সট, আরও কিছু জানতে হবে, একটা ইনফরমেশান দিয়ে সব কিছু জানা সম্ভব হয় না, আরও কিছু কিছু আনুষঙ্গিক নিয়ম তোমায় জানতে হবে, সেগুলো আমরা আস্তে আস্তে জানবো। আচ্ছা, অন প্রত্যয় কখন হয়? কখন হয় প্রশ্নটা খুব বেশি ভাইটাল বলবো না, কিন্তু আমাদের পড়ার সময় কাজে লাগে। পরীক্ষায় আসার জন্য শুধু ব্যুৎপত্তি, বাক্যে প্রয়োগ, মানে এক কথায় প্রকাশ এবং ব্যুৎপত্তি বা পরিণত রূপ, এই তিন ধরনের প্রশ্ন কখন হয়, প্রশ্নটা খুব বেশি ইম্পর্টেন্ট, কিন্তু অপত্য তদ্ধিতের ক্ষেত্রে নয়। হ্যাঁ, এইটুকু প্রশ্ন হতে পারে, অপত্য অর্থে কি কি তদ্ধিত হয়, এই একটা প্রশ্ন হতে পারে। সেটা আমরা যতগুলো তদ্ধিত পড়বো সবগুলোই অপত্য অর্থে ব্যবহৃত হয়, তাই না? এইভাবে কিন্তু আমরা দেখব। তাহলে কি কি অর্থে অন প্রত্যয় হয় এখানেই পড়াতে হবে, তার জন্য যতটুকু মিনিমাম দরকার সেইগুলো আমরা আলোচনা করছি। অনটা সর্বাধিক রয়েছে, সবথেকে বেশি আলোচনা রয়েছে, তাই অনটাকেই বেছে নিয়েছি সবার আগে, এবং এটাকে আগে কভার করলে বাকিগুলো দেখবে ইজিলি হয়ে যাবে। আজকে যদি অনটা ভালো করে বুঝতে পারো, নিজে অন যদি ফরমেশনগুলো করে করে খাতা কলমে রেডি করতে পারো, তাহলে দেখবে বাকি যতগুলি প্রত্যয় রয়েছে করার ক্ষেত্রে তোমাদের খুব সুবিধা হবে। যে কোনো একটা প্রত্যয় আগে ভালো করে বুঝে নিই আমরা। তাহলে অন প্রত্যয় কখন হয়? অপত্য অর্থে হতে পারে, ভাব অর্থে হতে পারে, সমূহ অর্থে হতে পারে, বিকার অর্থে হতে পারে, অন্যান্য নানা অর্থে অন প্রত্যয় ব্যবহৃত হতে পারে। তাহলে শুধু যে অপত্য অর্থেই কি অন প্রত্যয় হয় না, কিন্তু পরীক্ষার সিলেবাসে কি রয়েছে? স্পেশাল ট্রেস অন অপত্য তদ্ধিত। অপত্য অর্থে যে তদ্ধিতগুলি হয় সেইগুলি, তার মানে বাকিগুলি দেবে না তা নয়, বাকিগুলো দিতে পারে সেই সন্ধির মতো, স্পেশাল ট্রেস অন বিসর্গ সন্ধি, মানে বাকিগুলো পড়তে হবে, কিন্তু অপত্য থেকে দেবেই। বাকিগুলো থেকে হয়তো একটা, এখান থেকে দুটো দিলে এখান থেকে একটা দেবে, এইরকম হচ্ছে ব্যাপার। তাহলে সেইগুলো কিন্তু আমাদের কম বেশি জানতে হবে। আচ্ছা, এই যে অন প্রত্যয় আমরা নাম শুনছি, বানানটা খেয়াল করে দেখো, অমূর্ধন্যয় হসন্ত, দন্তন্যয় হসন্ত নয়, কিন্তু মূর্ধন্য নয় হসন্ত। এই অন প্রত্যয়ের মূর্ধন্য ন যেহেতু লোপ পাচ্ছে, তাই যে সকল শব্দের উত্তরেই অন প্রত্যয় যুক্ত হয় তার আদিতে, মানে তার মানে ওই শব্দটা, যে শব্দটার সঙ্গে তুমি যুক্ত করছো তার আদিতে অবস্থিত যে স্বর, শেষে অবস্থিত স্বর নয় কিন্তু। যেমন রাবণ শব্দ, আদিতে আকার রয়েছে, শেষে অকার রয়েছে, রাবণ, রাম, রয় আকার রয়েছে, শেষে অকার রয়েছে। আমার চাই কোনটা আদি, আদি মানে স্টার্টিং, শুরুর দিকে, এই প্রথম দিক থেকে এইভাবে ধরবো, বা দিক থেকে ডান দিকে ধরলে যেটা আদি, প্রথমে যেটা লিখি সেটাই আদি। সেইখানে কি স্বর রয়েছে? অকার, আকার, কিকার রয়েছে। যে স্বরই থাকুক না কেন সেই স্বরের কি হবে? বৃদ্ধি হবে। এই একটা নিয়ম ভেরি ভেরি ইম্পর্টেন্ট অন প্রত্যয়ের ক্ষেত্রে। এই একটা নিয়মকে খুব ভালো করে বোঝো, সেইটাই আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। কীরকম ব্যাপার অন প্রত্যয়? তাহলে অন প্রত্যয় কী করে গঠিত হয় শব্দগুলো? অন প্রত্যয়ের পদগঠন যদি আমি বুঝতে পারি, তাহলে আমি যে একটা দুটো পদগঠন বুঝে যাই, ওইটা দিয়ে আমার যত শব্দই দিক না কেন, 500 শব্দ দিলেও তুমি 500 শব্দ নির্দ্বিধায় করতে পারবে, একটাও মুখস্থ করতে হবে না, একটাও মুখস্থ করতে হবে না, এবং ভুলেও যাবে না। সব থেকে ভালো জিনিস হচ্ছে এইটা। তাহলে সেগুলো আমরা দেখে নেব কিভাবে অন প্রত্যয়ান্ত পদ গঠিত হচ্ছে, দেখা যাক। আচ্ছা, একটু আগে যে নিয়মটা বললাম, অন প্রত্যয় যখন যুক্ত হয় তখন যে শব্দের পরে তুমি অন প্রত্যয় যুক্ত করবে সেই শব্দের আদিতে অবস্থিত স্বর বৃদ্ধি ঘটবে। তাহলে কীরকম সেটা? তাহলে এখানে দেখো প্রশ্ন রয়েছে, শব্দের আদিতে স্থিত স্বরের পরিবর্তন হয়। আদিতে অবস্থিত বলেছে, কিন্তু একটা শব্দের অনেকগুলো স্বর থাকতে পারে। রা, ম, রয় আকার একটা স্বর, ময় অকার একটা স্বর, দুটো স্বর রয়েছে, একটা শুরুতে রয়েছে, একটা শেষে রয়েছে। তাহলে আদিতে স্বরের পরিবর্তন কীরকম হয় আমরা এবার থেকে দেখব। আদিতে যদি অকার থাকে তাহলে কি হয়ে যাবে? আকার হবে, বৃদ্ধি হবে বলেছি। কার বৃদ্ধি হবে? ইকের বৃদ্ধি হয়, কিন্তু আমরা এইভাবেই পড়ব সহজে, অয়ের বৃদ্ধি হবে আ। তাহলে অয়ের বৃদ্ধি আ কি করে হচ্ছে দেখা যাক। একটা আমরা উদাহরণ নিই,
রবণস্য অপত্যং পুমান। রবণ শব্দটা নেওয়া হলো, কার পুত্র? রবণ এর। এটা ষষ্ঠীর একবচন, রবণস্য। অপত্য মানে হচ্ছে সন্তান, পুমান মানে হচ্ছে পুরুষ, তাহলে পুরুষ সন্তান, তাকে কি বলা হবে? রবণের পুরুষ সন্তানকে কী বলে? সবাই জানো মুখস্থ, কিন্তু কিভাবে হলো সেটা তো জানতে হবে, তাই না? রবণের জায়গায় যদি অন্য কোনো শব্দ দেয় তাহলে কেমন হবে? তখন তো অসুবিধা হয়ে যাবে মুখস্থ না থাকলে, না জানা থাকলে। নতুন শব্দ হলে, তাহলে নতুন শব্দ হলে কিন্তু পারবো না যদি আমি সিস্টেম না জানি। আমাকে সিস্টেমের মধ্যে ঢুকতে হবে, হ্যাঁ, আমাকে ফরমেশনের স্ট্রাকচার জানতে হবে। একটা থেকে দুটো তিনটে শব্দ জানলেই তুমি সবটুকু করে ফেলতে পারবে, সব শব্দ মুখস্থ করার দরকার হবে না। রবণস্য অপত্যং পুমান, কার সন্তানের কথা বলেছে, কার পুরুষের কথা বলেছে, সেই শব্দটাকে নাও, রবণ শব্দটাকে নেব, এক, ভালো কথা। এবং অপত্য অর্থে আমরা কি কি প্রত্যয় নিতে পারি? অনেক প্রত্যয় নিতে পারি। তাহলে এখানে আমরা অন প্রত্যয় কেন নেব, অন্য কোনো প্রত্যয় নেব না কেন? এই প্রশ্ন তো হতেই পারে যে রবণ শব্দে আমি অনই কেন নেব, হ্যাঁ, অন্য কোনো প্রত্যয় কেন নেব না? হ্যাঁ, পুমান বলেছে, পুংলিঙ্গ বলেছে, সেটা আমি পুংসু লাস্টে করে দিলেই পুমান হয়ে যায়, এটার কোনো ঝামেলা নেই। পুমান বললে পুংসু করব, স্ত্রী করলে স্ত্রীসু করব। অপত্য অর্থে অনেকগুলি তদ্ধিত প্রত্যয় হয়, তাহলে অনই কেন হবে, এই প্রশ্ন হতে পারে। তাহলে দেখো আমরা কি করলাম, রবণ শব্দের পরে অন প্রত্যয় নিয়েছি। কেন নিয়েছি? শিবাদিগণে পঠিত হওয়ায় অপত্য অর্থে অন প্রত্যয় হয়েছে। তাহলে শিবাদিগণ বলে একটি পাণিনির গণপাঠ রয়েছে, গণপাঠে শিবাদিগণ বলে একটি সূত্র রয়েছে। সেখানে শিবাদিগণে তিনি এই যে যে শব্দ নিয়েছেন সব কটা শব্দে অন প্রত্যয় করা যাবে। তার মানে অন্য কোনো প্রত্যয় করা যাবে না, তার মানে এটা নয় কিন্তু, ঠিক আছে? অন্য জায়গাতে যদি অন্য কোনো প্রত্যয় থাকে হতেই পারে, রাবণী এরকম শব্দ হতে পারে, হ্যাঁ, তো হতেই পারে। একটা শব্দে একাধিক অপত্য প্রত্যয় হতে পারে, বিভিন্ন জায়গায় পেতে পারো, কোনো সমস্যা নেই তাতে। তাহলে শিবাদিগণে পঠিত যে অপত্য যে শব্দগুলি রয়েছে, শিবাদিগণ, তাহলে শিবাদিগণ জানতে হবে। মানে গণ মানে কি? শিবাদিগণ বলতে বোঝায়, ধরো তুমি একটা লিস্ট বানিয়েছো, বাজারে যাবে, মুদি দোকানের লিস্ট করেছো, সেখানে 20খানা আইটেম তুমি আনবে, তো সেটা একটা লিস্ট, তালিকা। ওই তালিকাটাকে বলা হয় গণ। একটা তালিকা, গণ, একটা লিস্ট করেছেন। কিসের লিস্ট? সেম টাইপের যত শব্দ রয়েছে পাণিনি সেই শব্দগুলিকে একটা লিস্ট করেছেন। সেই শব্দের শুরুতে আছে শিব শব্দ, তাই ওই গণটার নাম দিয়েছেন শিবাদিগণ। যেমন প্রকৃতাদিভ্য উপসংখ্যা নাম পড়েছে তোমরা, প্রকৃতিগণ বলে একটি গণ রয়েছে, যে গণের, যে লিস্টের, যে শব্দের তালিকার শুরুতে রয়েছে প্রকৃতি শব্দ। ঠিক শিবাদিগণ বলে একটি গণ রয়েছে যেখানে রবণ শব্দটা আছে, তাই আমি অন প্রত্যয় করলাম। এবার বুঝতে পারছো যে অনেকগুলি অপত্য থাকলেও অন কেন করলাম? কারণটা শিবাদিগণে। এবার তুমি বলতে, স্যার শিবাদিগণে আছে, আমি কি করে জানবো? তার জন্য তোমায় বই খুলতে হবে, শিবাদিগণ খুঁজতে হবে, শিবাদিগণে কী কী শব্দ রয়েছে, তার মধ্যে এটা পেয়ে যাবে। আমি সেটা করে দিয়েছি, তোমাদের খুঁজতে হবে না। তার মধ্যে যত শব্দ রয়েছে সব কটা শব্দই অন করা যাবে। তাহলে কি করলাম? রাবণ প্লাস অন। আর পুংসুটা নিয়ে ঝামেলা নেই, পুংসুটা লাস্টে দেখবো, একদম সবার শেষে দেখবো। পুমান থাকলেই আমরা পুংসু করব। তাহলে রাবণ প্লাস অন কি করে তোমার মুখস্থের রূপটা এলো সেটা একটু দেখে নিই। তাহলে রাবণ আর অন, রবণ অন, অনের কি থাকে? অনের অ থাকে, মূর্ধন্যটা চলে যায়, লোপ পেয়ে যাচ্ছে, অ থাকলো। একদম সহজ করে বোঝানোর চেষ্টা করছি, কোনো টেকনিক্যাল টার্ম কোনো কিছু ইউজ করছি না, যত সহজ বাংলায় বোঝানো যায় সেভাবে বোঝানোর চেষ্টা করছি, একটু খেয়াল করবে। তাহলে রবণ প্লাস অ হলো। নেক্সট স্টেজে দেখো কি বলেছি, যে আদিতে অবস্থিত যে স্বর সেই স্বরের পরিবর্তন ঘটবে। আদিতে অকার থাকলে আকার হবে। তাহলে রবণ শব্দের আদিতে অবস্থিত স্বর জানতে হলে আমাকে বর্ণ বিশ্লেষণ শিখতে হবে, বর্ণ বিশ্লেষণ করতে হবে। তাহলে বর্ণ বিশ্লেষণ দেখো ব্র্যাকেটে দেখিয়ে দিয়েছি, তোমরাও এখন বর্ণ বিশ্লেষণ করবে। আদিতে অবস্থিত স্বর কি? 2-4টে বর্ণ বিশ্লেষণ করলে পরেরগুলো না করলেও হবে, পরেরগুলো তুমি নিজেই বুঝে, ও আচ্ছা আদিতে স্বর র, তার মানে এখানে অকার রয়েছে, এই অটা হচ্ছে আদিতে অবস্থিত স্বর, ব্যাস দেখিয়ে দিচ্ছি। আর বাকি যা আছে তাই বর্ণ বিশ্লেষণ করলাম। নেক্সট দেখো কি করলাম, যেই অকারটা কি কার হয়ে যাবে? বৃদ্ধি ঘটবে, অকারটা আকার হয়ে যাবে। এই আকারটা এখানে দেখিয়েছি, মানে বর্ণ বিশ্লেষণে আগে দেখালাম, এখানে এখনও দেখায়নি, পরের লাইনে দেখাবো। তোমাকে পরীক্ষায় এই এত ফরমেশন কিন্তু করতে হবে না, পরীক্ষায় জাস্ট জাম্প করে রবণস্য প্রত্যঙ্গ সমান সমান কী হয় বলে দিলেই হয়ে যাবে। কিন্তু এইটা বোঝা জরুরি যাতে আনকমন শব্দ দিলে তুমি করতে পারো। এই লাইনটার উত্তর সবাই জানো, রবণস্য প্রত্যঙ্গ সমান সমান রাবণা।
কিন্তু রাবণ শব্দ না দিয়ে, রবণ শব্দ না দিয়ে অন্য কোনো শব্দ দিলে তখন কিভাবে করবে, তার জন্য তোমার সিস্টেম, এই স্টেজগুলি, এই স্টেপ বাই স্টেপগুলি তোমাকে কিন্তু জানতে হবে। তাহলে রবণ তার সঙ্গে হয়েছে, ভালো কথা। তাহলে নেক্সট, আচ্ছা এখানে দেখো আরেকটা জিনিস দেখিয়ে দিয়েছি যে অকার তো আকার হয়, আর বাকি কী কী স্বর থাকলে কি হয় সবকটাই দেখানো রয়েছে। অকার থাকলে আকার হবে, রস্বই দীর্ঘই থাকলে ঐকার হয়ে যাবে, রস্যু দীর্ঘ থাকলে ঔকার হবে, রি থাকলে আর হবে। এগুলো সব বৃদ্ধির নিয়মে হয়েছে, সব বৃদ্ধি ঘটেছে এইভাবে বলতে পারি। এত বৃদ্ধি টেকনিক্যাল টার্ম সবাই জানো যদিও, কিন্তু আমি এত সহজে মনে রাখতে পারি। 4টে অক্ষর দেওয়া রয়েছে, অ থাকলে আ, রস্বই দীর্ঘই থাকলে ঐকার, রস্যু দীর্ঘ থাকলে ঔকার, রি থাকলে আর, এইটুকু আমরা মনে রাখতেই পারি। নেক্সট, তাহলে রবণ শব্দের বর্ণ বিশ্লেষণ করলাম, আদি স্বর পেলাম অ, হয়ে গেল আ। এবার আটাকে জুড়ে দিলাম রাবণ, তাহলে পংশু যেমন যেমন আছে তেমন তেমন থাকলো। এইবার রাবণ শব্দের শেষের কি কার রয়েছে, দেখো রাবণ শব্দটা তৈরি হয়েছে, কিন্তু এই যে রাবণ শব্দের শেষে এই জায়গাটায় এখানেও তো একটা অকার রয়েছে, শেষে তো আর হসন্ত নেই, শেষে একটা অকার রয়েছে, আর এই অনের যেটা এখানেও একটা অকার রয়েছে। তাহলে এই অকার অকার মিলে তো আকার হওয়া উচিত ছিল, রাবণ না হওয়া উচিত ছিল। আমার কথা বুঝতে পারছো আশা করি, যে রাবণ শেষে একটা অকার রয়েছে, তাহলে রাবণ প্লাস তাহলে অ মিলে সন্ধিতে আকার হওয়া উচিত ছিল, অকসা বর্ণে দীর্ঘ, তাহলে রাবণ না হওয়া উচিত ছিল, কিন্তু হয়তো রাবণ কি করে হলো, বলছে রিপা মল্লিক কে, ও রিপা বৈদ্য, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, তাহলে এবার কি বললাম, এখানে একটা অকার রয়েছে, এখানে একটা অকার রয়েছে, অকার অকার মিলে কি হচ্ছে, আকার হওয়া উচিত। অকার এবং অকার মিলে আকার হওয়া উচিত, কিন্তু অকার আকার মিলে আকার হবে না। কেন হবে না, বলছে স্বরাদি তদ্ধিত যদি প্রযুক্ত হয়। স্বরাদি তদ্ধিত মানে কি, অর্থাৎ তুমি যে প্রত্যয়টা প্রয়োগ করছো সেই তদ্ধিত প্রত্যয়ের শুরুতে কি অকার আছে, যেমন ঠং প্রত্যয়ের অকার আদিতে নেই। তো এখানে দেখো অকার রয়েছে, স্বরাদি প্রত্যয়, স্বর আদিতে আছে এমন প্রত্যয়, ভালো করে শব্দটা খেয়াল করো, স্বর আদিতে আছে, স্বরাদি তদ্ধিত, তাহলে অন একটা স্বরাদি প্রত্যয়, স্বরাদি তদ্ধিত প্রত্যয়, স্বর আদিতে আছে এমন একটা তদ্ধিত প্রত্যয়। এই রকম তদ্ধিত প্রত্যয়ের যদি প্রয়োগ হয়, তাহলে যে শব্দের সঙ্গে তুমি অন করছো সেই শব্দের প্রয়োগ হলো সেই শব্দের রস্বই দীর্ঘই বর্ণান্ত বা অকার আকার বর্ণান্ত শব্দের অন্তঃস্বর লোপ পায়। তার মানে যে শব্দটায় তুমি যুক্ত করছো সেই শব্দের শেষে যদি অকার থাকে, আকার থাকে, লোপ পাবে, রস্বইকার থাকে, দীর্ঘইকার থাকে, লোপ পাবে। সব কটা বলেনি কিন্তু, আ রস্বই দীর্ঘই 4টে বর্ণ বলেছে। হ্যাঁ, মানে দুটোকেই বোঝায়, রস্বই মানে রস্বই দীর্ঘই দুটোকেই বোঝায়। এটার জন্য সূত্র আছে, যস্যেতি চ বলে একটি সূত্র রয়েছে, সেই সূত্রানুসারে এখানে কিন্তু দন্তন্বয় হসন্ত হলো। কেন হসন্ত হলো, এই রাবণ শেষে একটা ছিল, সেই অটা লোপ পেয়েছে। কেন লোপ পেল, তারপরে একটি স্বরাদি তদ্ধিত প্রত্যয় রয়েছে, এই স্বরাদি তদ্ধিত প্রত্যয় থাকার কারণে রাবণ শব্দের শেষের অকারটা লোপ পেল। আদিটা বৃদ্ধি হয়েছে ঠিক কথা, শেষেরটাও লোপ পেল, না হলে তো অকার অকার মিলে আকার হয়ে যেত। তাহলে যেই লোপ পেল হয়ে গেল হসন্ত। এইবার তুমি এই অটাকে সহজেই যুক্ত করতে পারো, তখন আর মিলে আ হবে না, কারণ আগে তো নেই। এইবার যুক্ত করলে কী রূপ হবে, রাবণ। অ্যাকচুয়ালি রাবণই ছিল, আবার হলো রাবণ, কিন্তু মাঝখানের স্টেপগুলো না জানলে কিন্তু অন্য জায়গাতে অসুবিধা হবে বা প্রশ্ন আসতে পারে মনে, যে দুটোতেই তো দেখছি অকার অকার, তাহলে অকার অকার মিলে তো আকার হওয়া উচিত, কেন হলো না, তার উত্তর কিন্তু এখানে দেওয়া রয়েছে। তাহলে অকার আকার মিলে কি হলো, এখানে সেই সম্ভাবনাই থাকলো না অকার আকারের। যাক, গেল রাবণ। আচ্ছা, এই রাবণ শব্দটা কি কারান্ত হয়েছে, দেখো শেষে আরেকটা অকার রয়েছে। অন প্রত্যয়ের শেষে সবসময় অকার থাকবে, অন প্রত্যয়ান্ত পদ সবসময় অকারান্ত হবে, এবং অকারান্ত আমাকে পুংলিঙ্গ চেয়েছে, পুমান বলে দিয়েছে, তাই অকারান্ত পুংলিঙ্গ কোন শব্দরূপ আমরা পড়েছি, নর শব্দরূপ পড়েছি, তাই রাবণ শব্দটা কোন শব্দের মতো হবে, নর শব্দের মতো হবে। এবার পুংসু জুড়ে দাও, হয়ে যাবে রাবণা। তাহলে রাবণ শব্দ প্রথম আর এক বচন রাবণা,
তাহলে প্রথম আর একবচন কেন করব? কারণ আমাকে একটা বাক্য দিয়ে দিয়েছে, পূর্ণ বাক্য দিয়েছে, আমাকে তাই পদ গঠন করতে হবে। এই প্রক্রিয়াটা হচ্ছে পদ সাধন, পদ গঠনের প্রক্রিয়া, পদ সাধনের প্রক্রিয়া। এখানে কোথাও আমি কিন্তু কোনো সূত্র প্রয়োগ করিনি, সোজা সাপটা সহজ বাংলা ভাষায় প্রয়োগ করেছি। আশা করি সকলে এই জায়গাটা বুঝতে পেরেছো। দরকার হলে আমি এইটা আরও একবার বলবো, অতি সংক্ষেপে একবার বলে চলে যাব। হ্যাঁ, বোঝার চেষ্টা করবে। যারা পরে জয়েন করেছো এর পরের উদাহরণগুলিও পাবে, সেখানেও একই কথা রয়েছে, 2-3 বার আমি রিপিট করব, তাহলেই দেখবে জিনিসটা জল হয়ে যাবে, জিনিসটা বুঝতে পারবে। এবং এইটা না বুঝলে, আজকের ক্লাস না করলে তদ্ধিতের পরবর্তীগুলি কিন্তু বুঝতে তাদের অসুবিধা হবে। সারা জীবন সবারই কিন্তু তদ্ধিতে সমস্যা থাকে, যেটুকু আমি মনে করি যে ম্যাক্সিমাম ছেলেমেয়ের কিন্তু প্রত্যয় প্রচুর প্রচুর সমস্যা, বিশেষ করে তদ্ধিত তো মাথায় ঢোকে না। হ্যাঁ, এবং এত লিস্ট দেখে মুখস্থ করতে সবাই ভয় পায়, ম্যাক্সিমাম 70% 80% ছেলেমেয়ে ভয় পায়। 20% ছেলেমেয়ে অবশ্যই ভালো ছেলেমেয়ে আছে যারা নিজেরাই সমস্ত কিছু সলভ করতে পারে। তো আদিতে অকার আকার থাকলে কি হয়ে যাচ্ছে, অটা আ হয়ে যাবে। আদিতে যে শব্দের সঙ্গে তদ্ধিত যুক্ত করব, অন যুক্ত করব, সেই শব্দের আদিতে। তাহলে আমি রবণ শব্দ নিয়েছি, আমি নিয়েছি মানে আমাকে এই বাক্যটা দেওয়া হয়েছে, রবণস্য অপত্যং পুমান। ফোন আসছে, হ্যাঁ ঠিক আছে। রবণস্য অপত্যং কুমার, রবণ শব্দটা নিয়েছি, রবণ শব্দের সঙ্গে অন প্রত্যয় যুক্ত করলাম, তারপরে কি করলাম, পুংসু করলাম। তাহলে রবণের সঙ্গে অন করে পুংসু কেন করলাম, অন করেছি কেন? অপত্য অর্থে অন প্রত্যয় হয় এক, অপত্য অর্থে অনেকগুলি প্রত্যয় হয়, তার মধ্যে অন একটি, এবং শিবাদিগণে রবণ শব্দটি পঠিত হওয়ায় অন প্রত্যয় নিয়েছি। তাহলে রবণযুক্ত অন করলার পুংসু কেন করেছি? এই শেষে পুমান রয়েছে তাই পুংসু করেছি। পুমান মানে পুমস শব্দের পুংলিঙ্গের এক বচন হয় পুমান, তাই আমি পুংলিঙ্গে সু করেছি। এখানে যদি পুমান না থেকে এখানে যদি স্ত্রী থাকতো, অপত্যম স্ত্রী, তাহলে কিন্তু এখানে পুংসু করতে পারতাম না, স্ত্রী সু করতে হতো, এটা মাথায় রাখবে। কিন্তু স্ত্রীলিঙ্গ করতে হতো, করে তারপরে আমাকে এক বচন দ্বিবচন ইত্যাদি করতে হতো। আচ্ছা, এবার নেক্সট ফরমেশনে চলে আসবো। কি করব? এই অনের কি অবশিষ্ট থাকে বলেছি, নয় হসন্ত চলে যায়, অ থাকে, ভালো কথা। পরেরটাই কি করব, আমরা এই রাবণ শব্দের আদি স্বর খুঁজে বের করব। রবণ শব্দের আদি স্বর মানে প্রথম অক্ষরটাকে দেখব। দেখো প্রথম অক্ষরটা যে বর্ণ বিশ্লেষণ করে দেখিয়ে দিয়েছি, এবং আদি স্বর খুঁজতে গেলে তোমাকে বর্ণ বিশ্লেষণ জানতেই হবে, এবং এই স্টেজে আশা করি সকলেই বর্ণ বিশ্লেষণ জানো। তাহলে রবণ শব্দের বর্ণ বিশ্লেষণ করে দেখলাম আদি স্বর হচ্ছে অকার, এবং আমাদের নিয়মে কি বলছে, অকারটা আকার হয়ে যাবে। দেখো অকারটা আকার করে দিয়েছি, নেক্সট স্টেজে সেই আকারটাকে এখানে জুড়ে দিয়েছি, হয়েছে রাবণা। বাকিগুলো একই রকম রয়েছে, বাকিগুলো আর বলছি না, তার কারণ একই রকম রয়েছে। এইবার রাবণ শব্দের শেষে একটা অকার রয়েছে, আর অকার এই অনের একটা অ রয়েছে, এই দুটো মিলে অ মিলে কি হওয়া উচিত ছিল, আ হওয়া উচিত ছিল। তাহলে রাবণ না হওয়া উচিত ছিল, কিন্তু হলো না। কেন হলো না? এই রাবণ শব্দের শেষে যে নয় হসন ন আছে এবং তাতে যে অকার রয়েছে, সেই অকারটা লোপ পাবে। কেন লোপ পাবে? বলছে স্বরাদি তদ্ধিত পরে থাকলে, যে তদ্ধিতের আদিতে স্বর রয়েছে, অনের আদিতে অকার রয়েছে, তাই স্বরাদি তদ্ধিত হওয়ায় কিন্তু লোপ পেল, নয় হসন্ত হয়ে গেল। এবং শুধু কোনটা লোপ পাবে? শেষে অকার আকার থাকলে অথবা রস্যই দীর্ঘই থাকলে। রস্যু দীর্ঘ থাকলে লোপ পাবে না, কিন্তু এখানে যদি কুরু থাকতো, কয় রস্যু রয় রস্যু, সেই রস্যুকারটা লোপ পেত না, শুধু এই চারটে বর্ণ থাকলেই লোপ পাবে। গেল, হয়ে গেল রাবণা। এবার পুংসু করে দাও। পুংসু কী করে করবো? এগুলো সব অকারান্ত শব্দ, পুংলিঙ্গে আমাকে চেয়েছে, ওপরেই পুংলিঙ্গ বলে দিয়েছে, তাই রাবণা নরশব্দের মতো রূপ হলো। তাহলে প্রথম নিয়ম দেখলাম অকার আকার, অকারটা আকার হয়। দ্বিতীয় নিয়মে দেখব কি হয়, রস্যইটা ঐকার হয়েছে। দ্বিতীয় নিয়মে কি রয়েছে, রস্যই মানে রস্যই দীর্ঘই দুটোকেই বুঝবে, রস্যই দীর্ঘই দুটোই বুঝবে, দুটোই কি হয়ে যাবে, ঐকার। দেখা যাক, ইলায়া অপত্যম পুমান, ইলার পুত্র শব্দটা কিন্তু আমার পুংলিঙ্গে চেয়েছে, কার পুত্র? ইলার পুত্র। তাহলে ইলায়া ষষ্ঠীর এক বচন হয়েছে, এখানে মূল শব্দটা হচ্ছে এইটুকু, আমাকে মূল শব্দ লতা শব্দের মতো হয়েছে, লতা শব্দের মূল শব্দ ইলা শব্দ নিয়েছি, তারপর অন প্রত্যয় নিয়েছি। ঠিক একই রকমভাবে ফরমেশন করো, ইলা, অনের অ থাকলো, ইলা শব্দের বর্ণ বিশ্লেষণ করো। আদিতে কোন স্বর রয়েছে? রস্যই দিয়েই শুরু হয়েছে, এইটাই আদি স্বর। আগেরটা যেমন কি হয়েছিল, রা র ব্যঞ্জন বর্ণ তারপর একটা অ ছিল, কিন্তু এখানে এইটাই আদি স্বর।
তাহলে রস্যইটা কি হয়ে যাবে, ঐকার হয়ে যাবে। বর্ণ বিশ্লেষণ করলাম, এবার রস্যইটা ঐকার হয়ে গেলে রস্যইর জায়গায় ঐকার বসিয়ে দাও, হয়ে গেল ঐলা। হ্যাঁ, ঐলা, দেখো শেষে আকার রয়েছে, ঐলা। একটু আগে আমরা কি নিয়ম জানলাম, যে শেষে যদি অকার বা আকার থাকে বা রস্যই দীর্ঘই থাকে এবং পরে যদি স্বরাদি তদ্ধিত থাকে, তাহলে এই শব্দের শেষের অকার আকার রস্যইকার দীর্ঘইকার লোপ পাবে। ব্যাস, লোপ করে দিলাম। লোপ করে দিলে শর্টটা চলে গেল, শুধু ব্যঞ্জন পড়ে থাকলো। আচ্ছা, একটু ফোন আসছে, আমি একটু ফোন ধরে নিই। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমি একটু ব্যস্ত আছি, একটু সংক্ষেপে বলুন। 11 তারিখ আমি আপনাকে পরে ফোন করছি, আমি এখন না দেখে বলতে পারছি না। হ্যাঁ, আমি একটু 40-50 মিনিট পরে ফোন করছি। হ্যাঁ। আচ্ছা, তো যেটা বলছিলাম, ওই ল হলো, ইলা থেকে ওই লা হলো, তার থেকে ওই ল হলো, এবার অকারটা জুড়ে দিল, ওই ল পুংসু করে দিল, ওই ল নর শব্দের মতো রূপ হলো। এখানে কিন্তু আর পাশে পাশে সেই নিয়মগুলো লেখা নেই যেটা প্রথমটাতে লেখা রয়েছে। আস্তে আস্তে সংক্ষেপ হবে। এখানে দেখো 5-6 লাইন 7 লাইন করে দেখাচ্ছি, এরপরে আস্তে আস্তে 2 লাইন, তারপরে 1 লাইনে চলে আসবো। প্রথমে স্টেজগুলো দেখে রাখো, স্টেপ বাই স্টেপগুলি দেখে রাখো, বুঝে নাও, তারপরে আস্তে আস্তে শর্টকাট করে ডাইরেক্ট তুমি করতে পারো, কয়েকটা প্র্যাকটিস করে নিতে হবে। নেক্সট চলে আসবো, আদিতে যদি রস্যু বা দীর্ঘ থাকে, এই রস্যু বা দীর্ঘ উ থাকে, তাহলে কি যে ঔকার হয়ে যাবে। ঠিক একই রকমভাবে দেখো স্টেজগুলি লেখা রয়েছে, ভূমেহ অপত্যাং পুমান। তাহলে ভূমেহ শব্দটা কোথা থেকে এলো, ভূমি শব্দের ষষ্ঠীর এক বচন হয় ভূমেহ। শব্দরূপ তোমায় জানতেই হবে, শব্দরূপ না জানলে কিন্তু হবে না। তাহলে ভূমেহ অপত্যাং পুমান, তাহলে ভূমি শব্দ নিয়েছি, অন নিয়েছি, পুংসু, পুমান বলেছে পুংসু। এবার ভূমি শব্দের দেখো বর্ণ বিশ্লেষণ করলে কি দাঁড়ালো, আদি স্বর হচ্ছে এই যে দীর্ঘ উ হচ্ছে আদি স্বর, এই যে ভয় দীর্ঘ রয়েছে এটা হচ্ছে আদি স্বর। তাহলে দীর্ঘকারটা কি হয়ে যাবে দেখি তো, এই যে দীর্ঘকারটা ঔ হয়ে যাচ্ছে। হ্যাঁ, দীর্ঘকারটা এই যে ঔ হয়ে গেল। আচ্ছা, এই চারটে কিন্তু তোমাকে মনে রাখতে হবে, একদম সহজ জিনিস, বহুবার পড়েছো। তাহলে ঔ হয়ে গেল, এবার আমি যুক্ত করে হয়ে গেল ভৌমি, ময়রসি হলো। ময়রসি এতক্ষণ লোপ পাইনি, এইবার ময়রসিকে আমরা লোপ করব। কেন লোপ করব, আদিতে অকার বিশিষ্ট তদ্ধিত রয়েছে। হ্যাঁ, স্বরাদি তদ্ধিত পরে রয়েছে। স্বরাদি তদ্ধিত থাকলে ঠিক তার আগের শব্দে যদি রস্যই দীর্ঘই থাকে বা অকার আকার থাকে, লোপ পাবে। একদম জলের মতো নিয়মটা মনে রাখবে। ব্যাস, লোপ করে দিলাম। হ্যাঁ, এইবার অকার জুড়ে দাও, হয়ে গেল ভৌম, জুড়ে দাও ভৌম, পুংসু করে দিল, বিসর্গ হয়ে গেল ভৌম। এবার তুমি এক বচন, দ্বিবচন, বহুবচন, হ্যাঁ, তৃতীয়া দ্বিতীয়া, যা খুশি যা বলবে তাই করতে পারবে। এইভাবে 3 নম্বরটা জানলাম। 4 নম্বর দেখো, আদিতে যদি রিকার থাকে কোনো শব্দের, আদিতে মানে কোনো শব্দের, বারবার বলছি না সেই কথাগুলি, তোমাকে বুঝে নিতে হবে অনুবৃত্তির মাধ্যমে। আদিতে অবস্থিত যদি রিকার থাকে, রিকারটা কি হয়ে যাচ্ছে, আর হয়ে যাবে, বৃদ্ধি ঘটবে। যেমন তো পৃথায়া অপত্যং পুমান, এখানে আদিতে রিকার রয়েছে। তাহলে আদিতে মানে শব্দের আদিতে যে স্বরের কথা বলা হচ্ছে, শব্দের আদিতে ব্যঞ্জনের কথা বলা হচ্ছে না। তুমি বলতে স্যার শব্দের আদিতে প রয়েছে, এরকম তুমি প্রশ্ন করতে পারো। হ্যাঁ, কিন্তু আমি প্রথমেই বলে দিয়েছি স্বরের পরিবর্তন কীরকম হয়। 1 নম্বর পেজেই কিন্তু লেখা ছিল স্বরের পরিবর্তন, ব্যঞ্জনের পরিবর্তন নয়। সুতরাং সব জায়গাতে আমরা আদিতে বলতে কি বুঝবো, আদিতে স্বরকে ধরবো, কোথায় রয়েছে স্বর। তাহলে পৃথা নিলাম মূল শব্দ, অন পুংসু নিলাম। এবার পৃথা শব্দের বর্ণ বিশ্লেষণ করো, প্রি পয়রি থ আ, পৃথা। তাহলে পৃথা রিটা হয়ে গেল, আর হয়ে গেল। এখানে লিখে দিয়েছি রিটা আর হয়। হ্যাঁ, তা আমরা এইভাবে মনে রাখবো, রিটা আর হলো। এইবার তুমি করে দাও, রিটা আর করে দিলে এই যে পার, এবার জুড়ে দাও প যুক্ত আ, পা রয় হসন্ত, পার, আর থয়ের মাথায় রেপ করে দাও পার থ। হ্যাঁ, এবার হয়ে গেল পার্থা। পৃথা শব্দ ছিল, শেষেই আকারটা তো ছিল, এটা তো এখনো লোপ পায়নি। লোপ পেতে গেলে তোমাকে নিয়ম বলতে হবে কেন লোপ পেলো। তাহলে পৃথা হয়ে গেল পার্থা।
এবার পার্থার শেষে কী কার রয়েছে, আকার রয়েছে, মানে অকার আকার রস্যই দীর্ঘই চারটের মধ্যে রয়েছে। আর তারপরে স্বরাদি তদ্ধিত মানে অনপ্রত্যয়, সব অনপ্রত্যয় একই নিয়ম। এই চারটে বর্ণ থাকলেই এই স্বরটাকে লোপ করতে, তাহলে আকারটাকে লোপ করে দিলে হলো পার্থ, পার্থ। এইবার অকার জুড়ে দেওয়া হয়ে যাবে পার্থ, এইভাবে শব্দটা তৈরি হলো। তারপরে পুংসু, তোমাকে যদি ইন্টারভিউতে তদ্ধিত প্রত্যয় পড়াতে বলে, তুমি জাস্ট এরকম যেমন যেমন লেখা রয়েছে একদম বোর্ডে লিখে বুঝিয়ে দেবে, স্যার এই কারণে হয়েছে, যেটা 1 নম্বর নিয়ম রয়েছে। ইন্টারভিউর মাস্টারমশাই পাগলা হয়ে যায়, বলে এত সহজে বোঝানো যায় তদ্ধিত প্রত্যয়, কোনো সূত্র ছাড়াই, নিয়ম ছাড়াই তুমি তোমার মতো বুঝিয়ে দিতে পারো? হ্যাঁ, বোঝানো এইভাবেই বোঝানো যায়। 11-12-এর জন্য, গ্র্যাজুয়েশনের জন্য এই লেভেলই যথেষ্ট। MA লেভেলের জন্য একটু সূত্র লিখতে হয়। গ্রাজুয়েশন পর্যন্ত এই লেভেলের ছেলেমেয়েদের বোঝালে তারা তোমার মানে গুণগান করে শেষ করে দেবে, যে এত সুন্দর করে তদ্ধিত বোঝানো যায়, এত সহজে বোঝানো যায়। হ্যাঁ, এইবার দেখো আরও মজা কোথায়, তুমি তো 4টে নিয়ম শিখলে এতক্ষণ। কি কি? এই 4টে নিয়ম দেখেছ? ব্যাস, এই যে 4টে নিয়ম আমরা দেখলাম, এবং 4টে নিয়মের সংক্ষিপ্ত রূপ এই যে ডান দিকের পেজ হচ্ছে একদম সংক্ষিপ্ত রূপ, এইটুকু। এটা ডান দিকের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এখানে দেওয়া রয়েছে, এইটুকু মনে রাখলে এই 4টে নিয়ম আরও সোজা। ব্যাস, ভালো কথা। এইবার আমরা তো উদাহরণ দেখি, তো স্যার 100-র কাছাকাছি উদাহরণ রয়েছে, সেইগুলো জানতে হবে। হ্যাঁ, সেইগুলো কখন কখন হবে, তাহলে কখন হবে, এতক্ষণ দেখালাম কিভাবে হবে, মেথোডোলজি কেমন, অনপ্রত্যয় গঠনের মেথোডোলজি। আচ্ছা, 1 সেকেন্ড, আমি একটু আসছি। তাহলে অনপ্রত্যয় গঠনের মেথোডোলজি এতক্ষণ দেখলাম কীভাবে গঠিত হয়। এবার হচ্ছে কখন কখন গঠিত হয়, কিভাবে, যেই আমি জেনে গেলাম, যেই আমি পথ জেনে গেলাম, এবার আমাকে যাই দিক না কেন ওই 4টে নিয়মের মধ্যে ফেলে দেবো, হয়ে যাবে, মোটামুটি হয়ে যাবে, 90% হয়ে যাবে। ঠিক আছে, এবার 10% 15% তো আলাদা থাকবে, সেগুলোকে আমি আলাদা করে পড়তে হবে। আচ্ছা, দেখা যাক। শিবাদিগণে পঠিত কিছু শব্দ রয়েছে, শিবাদিগণে পঠিত শব্দে অনপ্রত্যয় হয়। তাহলে শিবাদিগণে কোন কোন শব্দ রয়েছে? শিবাদিভ্য অন বলে পাণিনির একটি সূত্র রয়েছে। তাহলে শিবাদিগণ কি? শিব শব্দ দিয়ে শুরু হয়েছে, দেখো শিবাদিগণে হচ্ছে এই যে শিব শব্দ, এটা গণপাঠের সূত্র, শিব শব্দ নেওয়া হয়েছে। এইটা গণপাঠের সূত্র নয়, এটা পাণিনির সূত্র। ঠিক আছে, বাকি যে শব্দগুলি নেওয়া হয়েছে সেইটা হচ্ছে শিবাদি যে গণ রয়েছে সেই গণপাঠ থেকে শব্দগুলি নেওয়া হয়েছে। পরপর দেখো যে শব্দগুলি রয়েছে, নানা রকম শব্দ রয়েছে, জাস্ট এই শব্দগুলো ক্লিক করো, একবার করে দেখে, দুবার করে দেখে যাও, না এই শব্দগুলি রয়েছে। এবার তুমি মাঝখান থেকে যে কোনো একটা শব্দ তুলে ধরো, জলহ্রদ। এবার যদি প্রশ্ন জলহ্রদস্য একটা দন্তস্বয় জাফলা জুড়ে দাও, ষষ্ঠী হয়ে যাবে। অপত্যম পুমান বের করতে বলে, উত্তর কি হবে? এইবার তুমি চলে যাও যে জলহ্রদ শব্দটা কি কারান্ত শব্দ, আদিতে মানে কি কারান্ত না, আদিতে কি স্বর রয়েছে? আদিতে অকার রয়েছে, তাহলে অকারটার বৃদ্ধি হয়ে যাবে কি জালহ্রদ। ব্যাস, হয়ে গেল উত্তর, শেষ। আচ্ছা, ক্ষীরহ্রদ, দীর্ঘিকার রয়েছে, তাহলে রস্যই দীর্ঘ হয়ে থাকলে কি হয়ে যায়? ঐকার হয়ে যাবে ক্ষৈরহ্রদ। রিকার রয়েছে, রিকারটা কি হয়ে যাবে? আকার হয়ে যাবে, আর হয়ে যাবে রিকারটা, তাহলে আর করে তার ন, এইভাবে হয়ে যাবে। তারপরে দেখো গোপিকা, ওকার রয়েছে, ওকার থাকলে ঔকার হয়ে যাবে, ব্যাস এইটুকু করলেই হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর কি কি দেখি, খঞ্জন, আর সেরকম শব্দ না। হ্যাঁ, এই তো সব, এই যে মুনি, মুনি শব্দ রয়েছে, রস্যুকার রয়েছে। আদিতে রস্যুকার থাকলে কিন্তু হবে না, আদিতে রস্যুকার থাকলে রস্যুকারটা কিন্তু লোপ পাবে না, কারণ আদিতে রস্যুকার থাকলে, আচ্ছা না না বললাম তো আদিতে, হ্যাঁ হ্যাঁ ঠিক, আদিতে রস্যুকার থাকলে লোপ পাবে বলছি কেন, আদিতে রস্যুকার থাকলে রস্যু বা দীর্ঘ থাকলে ঔ হয়ে যাবে, তাহলে মৌনি হয়ে যাবে। তারপরে মৌনির সঙ্গে অকার যুক্ত করলে হবে মৌন হয়ে যাবে, এইভাবে হবে। সুখ শব্দ ঠিক একই রকম, যে কোনো শব্দ এবার তুমি কি করবে, এর ভেতর থেকে তোমার যে শব্দগুলো ভালো লাগে, কঠিন বলে মনে হয়, সেই শব্দগুলিকে নাও, নিয়ে প্রথম 4টে যে ফরমেশন দেওয়া রয়েছে সেই ফরমেশনে ফেলো, ফেলে দেখো কি হয়, মেলে কি মেলে না। হ্যাঁ, সুতরাং এই শব্দগুলো তোমায় জানতে হবে। আচ্ছা, আর কি কী রয়েছে শিবাদিগণে? এই যে আরও কিছু শব্দ রয়েছে, তুমি বলে স্যার এত শব্দ কী করে মনে রাখবো শিবাদিগণে? এবার কিছু যদি আমি মনেই না রাখি তাহলে কি করে হবে? কিছু তো অন্তত মনে রাখতে হবে, তাই না? আর শব্দ তৈরি করার কৌশল তুমি শিখে গেছো, এবার শব্দগুলো কোন গণে রয়েছে সেইটা না মনে রাখলে তাহলে কি করে হবে, তাই না? তাহলে মুখস্থ করতে হবে, তাছাড়া উপায় নেই। তাহলে এখানে অনেক শব্দ রয়েছে যেগুলো সব শিবাদিগণে। ঠিক এইরকম আরেকটি গণ রয়েছে অশ্বপত্যাদিগণ, অশ্বপতি শব্দ দিয়ে শুরু হয়েছে, তাহলে গণটার নাম কি? অশ্বপতি শব্দ দিয়ে যেহেতু শুরু হয়েছে তাই অশ্বপতি যুক্ত আদি, অশ্বপত্যাদি, অশ্বপত্যাদি গণে
পঠিত যে শব্দগুলি রয়েছে সেই শব্দগুলি হচ্ছে এই যে এইখানে দেখো অনেক শব্দ রয়েছে। আচ্ছা, সভাপতি, পশুপতি, রাষ্ট্রপতি, শতপতি, অশ্বপতি, এরকম এই শব্দগুলি কিন্তু সব অশ্বপতি আদি গণে পঠিত। ক্ষেত্রপতি, এই শব্দগুলিকে সব ওই প্রথম 4টে যে নিয়ে শুনেছ, মানে নিয়ম 4টে, ওই 4টে নিয়মের মধ্যে ফেলে দাও। দেখো কোনটাই লাগে। যে কুলপতি রয়েছে, যদি বলা হয় কুলপতির পুত্র, পুরুষ পুত্র, কুলপতে অপত্যাম পুমান, এক কথায় প্রকাশ কী হবে? দেখো শুরুতে কি রয়েছে, প্রত্যয় অনপ্রত্যয় শুরুতে আর শেষে কাজ হবে, মাঝখানে কিছু চেঞ্জ হবে না। কিন্তু রস্যকারটা কী হবে? ঔকার হয়ে যাবে। করে দাও ঔকার, কৌ হয়ে গেল একটা কাজ। 2 নম্বর কাজ কি? এই রসিকার রয়েছে, রসিকারটা লোপ করো, হয়ে যাবে কৌল পত, তয় বিসর্গ, কৌল পত। অপত্য অর্থে এই রসিকারগুলো লোপ পেয়ে যাবে। অকার আকার রস্যইকার দীর্ঘকার থাকলে লোপ পেয়ে যাচ্ছে। কৌল পত, প তয় জফলা থাকছে না কিন্তু এখানে, কৌল্যপত্যা হচ্ছে না, সেটা হবে কিন্তু অপত্য অর্থে হবে না, অন্য একটা জায়গাতে হবে, সেটা আমরা পরে আলোচনা করব। সেটা লাস্ট 10% 15%-এর মধ্যে। তাহলে অশ্বপত্যাদিগণ হয়ে গেল, ওই কটাই শব্দ রয়েছে অশ্বপত্যাদি। এবং কি করে অশ্বপত্যাদিগণ? সব কটা শব্দ দেখো প্রতিশব্দ শেষে রয়েছে, সব সমাজবদ্ধ প্রতিশব্দ। তাহলে প্রতিশব্দ শেষে রয়েছে, এরকম যে কোনো সমাজবদ্ধ শব্দ আমরা অন করতে পারি, এক কথায় মনে থেকে যাবে। আচ্ছা, আরও কোথায় অন হয়? বিশিষ্ট ঋষির নাম, বড় বড় যদি কোনো ঋষির নাম কোথাও পাও, তাহলে সেই সব ঋষির নামেও কিন্তু আমরা অন প্রত্যয় করতে পারি। এবার তুমি খেয়াল করবে যে তোমাকে যে বাক্যটা দিয়েছে সেই বাক্যে কোনো ঋষির নাম আছে কিনা। যদি দেখো আছে, এবং সেই শব্দটা ওই ঠিক আগের প্রথম 4টের মতো হয়েছে, আদিতে বৃদ্ধি হয়েছে আর শেষে অকার রয়েছে, তাহলে বুঝবে অন প্রত্যয়ান্ত হয়েছে। এইভাবে নিজেকে বুদ্ধি খাটাতে হবে যে ঋষির নাম রয়েছে, আচ্ছা বশিষ্ঠ ঋষি রয়েছে, তাহলে বশিষ্ঠের পুত্র কি হবে? আচ্ছা বশিষ্ঠের শুরুতে কি রয়েছে দেখি তো, অকার রয়েছে, অকারটা করে দাও আ। বাশিষ্ঠ, শেষে অকার রয়েছে, বাশিষ্ঠ। বিশ্বামিত্রের পুত্র কি হবে? রসিকারটা আমরা নিয়ম দেখেছি, রসিকারটা ঐকার, বৈশ্বামিত্র বিসর্গ। ঠিক একই রকম অত্রি ঋষি রয়েছে, অত্রি ঋষির পুত্র, তাহলে কি হবে? অত্রির অটা হয়ে যাবে আ হয়ে যাবে, আর এই রস্যিকারটা চলে যাবে, হয়ে যাবে আত্র, তৈরাফলা বিসর্গ। অন করলে আত্র। এবার তুমি অন্য কোনো প্রত্যয় যুক্ত করলে অন্য রূপ হতে পারে। এবার তোমার চেনাশোনা রূপ আছে মানে কিন্তু তুমি সেই চেনাশোনা উত্তরই কিন্তু দাগিয়ে আসবে। অনেকে আত্রেয় এই শব্দে দাগ দেবে, ঠিক আছে? মানে অত্রিযুক্ত অন অপশানে যদি আত্রেয় দেয়, সবাই আত্রেয় তো দাগ দেবে। কেন? ওই শব্দটা এতদিন ধরে শুনে এসেছে, মনের মধ্যে ওইটাই বাজবে। কিন্তু তুমি টেকনিক্যালি যাবে, সিস্টেমেটিক যাবে, যা যা শিখেছি ওইটুকুর মধ্য দিয়ে যাবে। তাহলে ভৃগু কী হয়ে যাবে? রিকারটা কী হয়ে যাবে? আর হয়ে যাবে, ভার্গ। এবার এই শেষে যদি রস্যুকার থাকে সেইটার কিন্তু লোপ পাবে না। হ্যাঁ, সেইটা এখানে কিন্তু দেখানো হয়নি, সেটা আমার দেখানো উচিত ছিল যে শেষে যদি রস্যুকার থাকে তাহলে কি হবে। এইটা কিন্তু এই রস্যুকারটা আবার ওকার হয়ে যায় সন্ধির নিয়মে, এটা গুণ হবে, গুণ হয়ে ওকার হয়ে যাবে। এবার ওটা হয়ে যাবে অব, ভৃগু যুক্ত অন প্রত্যয় করলে হবে ভার্গব, ওকার থাকলে অব হবে। হ্যাঁ, শেষের অকার আকার রস্যইকার দীর্ঘইকার লোপ পাই বলেছি, রস্যু দীর্ঘ থাকলে কি হবে, এ ওই থাকলে কি হবে, সেটা সন্ধির নিয়মে যা হয় তাই হবে। ওই জন্য এখানে এখনও দেখানো নেই সন্ধির নিয়ম। সন্ধির নিয়মে রস্যুকার থাকলে গুণ হয়ে যাচ্ছে, রস্যুকার মানে আগে রস্যুকার রয়েছে, তারপরে যদি সন্ধিতে অকার থাকে, সন্ধির নিয়মে যা হয় তাই হবে। আর সন্ধির নিয়মে অবশ্য এখানে ব হয়ে যায়, কিন্তু এখানে গুণ হবে, হয়ে ওকার হয়ে যায়। ওকার হয়ে গেলে তারপরে সন্ধির নিয়মে অব হবে, ওকার হবে, তারপরে সন্ধির নিয়মে এচ আয়ব আয়ব করে অব হবে। রস্যিকার থাকলে কি হয়ে যাবে? রস্যিকারটা একার হয়ে যাবে, তারপর একারটা হচ্ছে অয় হবে, লাস্টে অয়। এরকম প্রথম প্রথম একটু কঠিন বলে মনে হবে যে এতগুলো নিয়ম কী করে মনে রাখবো, কিন্তু জাস্ট এই জিনিসগুলো ভালো করে বোঝো, পুরো প্রত্যয় এই জিনিসটাই চলবে, নাই এদিক থেকে মিলে যাবে, নাই ওদিক থেকে মিলে যাবে। তাহলে গেল বিশিষ্ট ঋষিদের নামে হতে পারে। আর কোথায় কোথায় হতে পারে? অন্ধক বংশীয় ব্যক্তি রয়েছে। অন্ধক একটা বংশের নাম, যদু বংশের একটা শাখা বলতে পারো। যদু বংশর নাম সকলে শুনেছি, শ্রীকৃষ্ণের বংশ। সেই বংশের শাখা প্রশাখামূলক যত বংশ রয়েছে তার মধ্যে একটি বংশ হচ্ছে অন্ধক বংশ। সেই বংশে কিছু কিছু লোকজন ছিলেন, বিশিষ্ট লোকজন ছিলেন, তাদের নামের উত্তর কিন্তু এই অন প্রত্যয় হয়ে থাকে। তাহলে তারা কারা? তাদের নামগুলো আমি একটু কয়েকবার দেখে নেব, যে অন্ধক, উগ্রসেন, কংস, কৃতবর্মা, ভোজ, বসুদেব। হ্যাঁ, এটা আমরা দেয় বসুদেবস্য অপত্যং পুমান। কী প্রত্যয়ন্ত হবে এবার বুঝতে পারছো?
অন প্রত্যয় হবে। কেন? এ তো যাদব বংশের লোক, অন্ধক বংশের লোক, তাই এখানে কিন্তু আমাকে ই প্রত্যয় করতে হবে, মানে অন প্রত্যয় করতে হবে। তাহলে এবার অন কেন হলো তার বোঝার জন্য কিন্তু এই কথাগুলো মনে রাখতে হবে। তারপরে অন হয়েই গেলে কীভাবে তৈরি করব তার জন্য প্রথম 4টে শব্দ মনে রাখতে হবে। আচ্ছা, ব্যাস এরকম দেখো আরও বেশ কতগুলো শব্দ রয়েছে, সেই সব শব্দে কিন্তু আমার অন প্রত্যয় করতে হবে। আচ্ছা, কখন কখন অন হয় তার মধ্যে 5 নম্বর নিয়ম হচ্ছে বৃষ্ণিবংশীয় যদি ব্যক্তি থাকে, তাহলে তারা কারা বৃষ্ণিবংশীয় ব্যক্তি? কৃষ্ণ, বলরাম, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, সাত্যকী, এরকম উগ্রসেন, আরও অনেকে অনেকে রয়েছে বৃষ্ণিবংশ। তাহলে বৃষ্ণিবংশ, যদুবংশ বা অন্ধক বংশ, বিভিন্ন বংশের নাম পাচ্ছি। হ্যাঁ, এখানে ওই যদু কথাটাও রয়েছে। হ্যাঁ, এরা সবাই হচ্ছে যদু কথাটা রয়েছে, যদুবংশ বা বৃষ্ণিবংশ। তাহলে এই বংশের যত লোক রয়েছে সবার উত্তর কিন্তু অন প্রত্যয়। এবার গঠন করব কি করে, ব্যাস বাক্য লিখব কি করে, বিস্তৃত বাক্য কি করে লিখব? একদম সহজ। তুমি প্রদ্যুম্ন শব্দটাকে নাও, প্রদ্যুম্ন শব্দ তুমি অপত্য প্রত্যয় যুক্ত করতে চাইছো, তাহলে এক কথায় প্রকাশ কি করে করব? এই প্রত্যয়কে ষষ্ঠী বিভক্তি যুক্ত করো, পুংলিঙ্গে রয়েছে তাই নরশব্দের মতো, প্রদ্যুম্নস্য। এবার মাঝখানের শব্দ কমন, শেষেরটাও কমন, অপত্যং, তারপরটা পুমান, হয়ে গেল প্রদ্যুম্নস্য অপত্যং পুমান। ব্যাস, এইবার তোমাকে বলছে পদ্মনাশ অপত্যাং পুমান কী হবে, তুমি কি করবে? দেখবে পয়রা ফলাতে কী কার রয়েছে, আকার, অকার করে দাও আকার, প্রাদ্যুম্ন বিসর্গ। এবার তুমি দেখতে পাচ্ছ প্রাদ্যুম্ন শব্দটা তোমায় দিয়ে দিয়েছে, প্রদ্যুম্ন না দিয়ে প্রাদ্যুম্ন বিসর্গ দিয়েছে। বলল এক কথায় প্রকাশ করলে কি হয়, মানে ব্যাস বাক্যটি লেখো, উল্টো করে দিল। প্রাদ্যুম্ন যখনই দেখছো, তুমি তো প্রাদ্যুম্ন শব্দ তো কখনো পড়িনি, প্রদ্যুম্ন শব্দটা পড়েছি, স্বাভাবিক, প্রদ্যুম্ন শব্দ আমরা জানি, সকলের নাম জানি। এবার তুমি ভাবছো প্রদ্যুম্নটা কি হলো যার জন্য এই প্রাদ্যুম্ন হয়ে গেল? তাহলে পয় রফালা অকার ছিল, সেটা আকার হয়ে গেছে। তাহলে আকার হয়েছে মানে আদিতে বৃদ্ধি ঘটেছে, কোথায় কোথায় ঘটে এইবার সেটা মনে করো। একটা তুমি জানলে তদ্ধিতে এই ক্ষেত্রে বৃদ্ধি ঘটে অন প্রত্যয়, প্রাদ্যুম্ন, এবং শেষে কী কার রয়েছে? অকার। তাহলে শুরুতে কি চেঞ্জ হলো আর শেষে কি চেঞ্জ হলো এটা দেখো। তাহলে শেষে অকার রয়েছে মানে অন প্রত্যয় হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে, কখনোই ইং প্রত্যয় হবে না। হ্যাঁ, হ্যাঁ, তো এইভাবে কিন্তু তোমাকে বেসিক সেন্সগুলো কিন্তু কাজে লাগাতে হবে। তাহলে এইভাবে হলো প্রাদ্যুম্ন। আচ্ছা, তাহলে বৃষ্ণিবংশীয় গেল। নেক্সট আর কি রয়েছে দেখি, কুরুবংশীয় ব্যক্তি রয়েছে কেউ কেউ, সেই কুরুবংশীয় ব্যক্তিদের কিন্তু এই একই রকম। তাহলে অনেকগুলো আমরা প্রাচীন ভারতবর্ষীয় মহাভারতের যে বংশগুলি রয়েছে সেই যত চরিত্র দেখেছি আমরা, সব শব্দে কিন্তু এইভাবে অন প্রত্যয় হয়। তাহলে কুরু শব্দ হয়ে যাবে কৌরবা, তাহলে এই রস্যুকারটা কী হয়ে যাচ্ছে? ঔকার হয়ে যাচ্ছে, যেটা আমরা প্রথমেই দেখেছি। আর শেষে যদি এই রস্যুকার থাকে সেই রস্যুকারটা ওকার হয়ে যাবে, তাহলে কুরো হয়ে যাবে। এটা আমার দেখানো হয়নি, এটা আমি পরের দিন দেখিয়ে দেবো ফরমেশন করে। কুরো ওকারটা হয়ে যাবে অব হয়ে যাবে সন্ধিতে, কৌরব। শান্তনু, হ্যাঁ, শান্তনুর আকার রয়েছে, তাহলে আকারটা আকারই থাকবে, শান্ত নবহ, হ্যাঁ, শান্ত নবহ এরকম হয়ে যাবে। এর রস্যুকারটা ওকার হয়ে যাবে, ওটা অব হবে। ভীষ্ম হয়ে যাবে, দীর্ঘিকারটা কী হয়ে যাবে? ঐকার হয়ে যাবে, ভৈষ্ম, এইরকম করে রূপ হবে। চিত্রাঙ্গদ হয়ে যাবে চৈত্রাঙ্গদ। আর ব্যাস বাক্য কী হবে? এইটাতে ষষ্ঠী করে দাও, ব্যাস আর কিচ্ছু লাগবে না, চিত্রাঙ্গদস্য। তারপর অপত্যং পুমান তো সবার জন্য কমন, ব্যাস বাক্যও তৈরি হয়ে যাবে। এই এত সহজে তুমি 10 মিনিটের মধ্যে অন প্রত্যয় শেষ করতে পারো। ব্যাস, অন প্রত্যয় দেখো, এতগুলি পৃষ্ঠা আমি দেখালাম, আমার কত কম সময়ের মধ্যে অন প্রত্যয় শেষ হয়ে গেল। এইভাবে যদি তুমি আরও কিছু রয়েছে অন প্রত্যয়, সেটা আজকে আমি দেখাবো না, কারণ প্রথম দিনে বেশি চাপ দেবো না। তদ্ধিত প্রত্যয় একটু হয়ে গেলে তারপর দেখবে দুদিনেই মধ্যে হয়তো সব তদ্ধিতই শেষ হয়ে যাবে, এবং বুঝে বুঝে শেষ হবে, মুখস্থ করে নয়। কিন্তু তোমাকে মনে রাখতে হবে কি, এই যে শব্দগুলো, যে কোনটা কোন বংশীয় শব্দ বা কি গণে পঠিত শব্দ, সেইগুলো একটু কয়েকবার মনে রাখতে হবে। আর বাড়িতে একটু খাতা পেন নিয়ে বসতে হবে, খাতা পেন নিয়ে বসে এই শব্দগুলোকে ধরে ধরে চেষ্টা করতে হবে। যে এখানে দেখা গেলো 15-16টা শব্দ দেওয়া রয়েছে, ঠিক আছে আমি 4-5টা তো ট্রাই করি, দেখি তো হয় নাকি প্রথম 4টে নিয়মে। না হলে তখন আবার কিন্তু জিজ্ঞাসা করতে হবে, তাই তো স্যার হচ্ছে না, এটার সঙ্গে মিলছে না। কোনো সূত্র লাগবে না, সূত্র ধরে করতে যাবে না, তাতে কিন্তু সমস্যায় পড়বে। তাহলে আজকে এই পর্যন্তই থাকবে। এইবার যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করো। আমি প্রশ্ন শুনতে পাচ্ছি না, তাহলে আমার কি মাইক অফ রয়েছে?
দাঁড়াও মাইকটা অন করি। না মাইক অন আছে, কেউ ওদের প্রশ্ন করনি। রুক্মিণীটা কি হবে? আচ্ছা রুক্মিণী শব্দ এখানে রয়েছে তাই তো? হুম। আচ্ছা এবার ধর রয় রস্যু দিয়ে হয়েছে, রস্যুকারটা কি কি হয়ে যায় একদম দেখে নাও, দেখে দেখে রস্যু করো। এই যে রস্যু রস্যুকারটা ঔকার হবে ঔকার ঔকার। হয়। ঔকার হয়, তাহলে রুটা হয়ে যাবে রৌ। হুম হ্যাঁ রৌ হলো। হুম আর প্রথমের চেঞ্জটা তুমি তাহলে ঠিকঠাক করতে পেরেছো, 1 নম্বর চেঞ্জ গেল। এবার আমি কিসের চেঞ্জ করব, লাস্টের অংশটা চেঞ্জ করব। শেষে কি হুম। কার রয়েছে, রুক্মিণী দীর্ঘিকার রয়েছে। দীর্ঘিকার। তাহলে আমরা প্রথম নিয়মে কি লিখে দিয়েছি দেখো, যে শেষে যদি রস্যই দীর্ঘই থাকে তাহলে এরা লোপ পাবে। তাহলে রস্যই দীর্ঘইটাকে লোপ করে দাও, রৌক মিন, রুক্মিণ। রৌক মিন, রুকমি, রৌকমিন, নয় হসন্ত হয়ে যাচ্ছে। হুম এবার হুম। নয় হসন্তের সঙ্গে অকার করে দাও, তাহলে রৌকমিন। আচ্ছা ঠিক আছে। একদম টেকনিক্যালি করবে, যে আমি প্রথমে আমার কিছু চেঞ্জ করতে হবে আর আমার শেষে কিছু চেঞ্জ করতে হবে, সেটা আমি ঠিকঠাক করতে পারলাম কিনা। এই দেখো প্রথমে কিছু চেঞ্জ হলো আর শেষে কিছু চেঞ্জ হলো। এখানে প্রথমের চেঞ্জটা দেখিয়ে দিয়েছি, শেষের চেঞ্জগুলো এখানে শুধু অকার আকার রস্যই দীর্ঘ এই চারটে সম্পর্কে বলা হয়েছে। রস্যু দীর্ঘটা বলা নেই, রস্যু দীর্ঘটা মুখে বলে দিলাম যে রস্যুকার থাকলে ওকার হবে, গুণ হয়ে সেটা অব হয়ে যাবে, মানে গুণ হয়ে ওকার হবে, তারপর সন্ধির নিয়ম অনুসারে অব হবে। আর একার থাকলে সেটা অয় হয়ে যাবে, একার বা ঐকার থাকলে অয় আয় এরকম হয়। সেটা আমি আবার পরের দিন দেখাবো। আজকে যেটুকু দেখিয়েছি সেইটুকুর মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটুকু বলতে পারো। আজকে মিনিমাম দেখানোর চেষ্টা করেছি যাতে এই অংশটুকু বুঝতে কারোর অসুবিধা না থাকে। মানে যারা একদমই তদ্ধিত প্রত্যয় বোঝো না তাদের মতো করে কিন্তু আজকে ক্লাস করালাম। হ্যাঁ, যারা তদ্ধিত প্রত্যয় কম বেশি বোঝো তারা তো ভাবছো যে এত সহজ করে তো আমিও জানি, হতে পারে সেটা ঠিক আছে। কিন্তু যারা একদমই জানো না তারা যাতে তদ্ধিত প্রত্যয়ে ঢুকতে পারো তার জন্য কিন্তু এত সহজ করে বোঝানোর চেষ্টা করেছি। ওকে, আচ্ছা তাহলে আর কারোর কি কোনো প্রশ্ন? দাদা হ্যাঁ দাদা বলো। এই ক্ষেত্রপতি আছে না, ক্ষেত্রপতিটা একটু যদি বলে দেন। হ্যাঁ, আগে কি কার রয়েছে, একার। একার। একারটা কি হয়ে যাবে দেখো লেখা আছে, বলো দেখেই বলো। আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি, একদম সোজা নিয়ম একদম। ঔকার। ঐকার। ওইকার, তাহলে কি ওই একারটা কি হয়ে গেল, বলো বলো, তোমাকে বলতে বলছি। ওইকার। ওইকার, তাহলে ক্ষৈত্র হয়ে গেল, ক্ষৈত্রপতি হলো। এইবার শেষের অস্বীকারটা কি হয়ে যাবে, লোপ পেয়ে যাবে, লোপ পেয়ে অকার জুড়ে দাও। হ্যাঁ, ক্ষেত্রপতি। না ক্ষৈত্রপত, ক্ষেত্রপত। ক্ষেত্র না ক্ষৈত্রপত, খই ওইকার হবে তো। ও হ্যাঁ হ্যাঁ, সরি সরি, খই হবে। হ্যাঁ, ক্ষৈত্রপত, শুরুতে একটা চেঞ্জ আর শেষে একটা চেঞ্জ, দুটো চেঞ্জ রয়েছে, এইটুকু যেন মনে থাকে। আর অন প্রত্যয়ন্ত সব স্যার অকারান্তই হবে। হ্যাঁ বলো। বলছি যে এই যে পরিমিশ্র রূপ যেটা শব্দ যেটা গঠিত হচ্ছে, হ্যাঁ, যে যেমন শৈব যেটা গঠিত হচ্ছে আর কি, শিপ প্লাস অন। এবার এই শৈব শব্দটা যে বাক্য মানে বাক্য হিসেবে কি আসবে, আসার সম্ভাবনা আছে? মানে শৈব বলে এর বাক্যটাকে মানে শিবশ্চ অপত্যং প্রমাণ, হ্যাঁ, এভাবে কি আসার সম্ভাবনা আছে স্যার? যে কোনো রকমভাবেই দিতে পারে, তদ্ধিত প্রত্যয় ওই রকম দিলে তুমি অপত্য তদ্ধিতই তোমায় দেবে ম্যাক্সিমাম। না আসা অস্বাভাবিক কিছু না। যেমন ধরো একটা বাক্য দিয়ে দিল যে সমূহ অর্থে, একটা বাক্য দিয়ে দিল, দিয়ে বললো কি হবে, সেটা যেমন দিল, দিয়ে তার উল্টোটা দিতেই পারে, না দেওয়ার কি আছে প্রশ্ন। স্যার এখানে বিভক্তি কি সবসময় ষষ্ঠী হবে বিভক্তি এখানে স্যার? একদম 100%। আচ্ছা আচ্ছা, সেটা এক বচন বা বহু ঠিক বচন আছে। দুটোই হতে পারে। হ্যাঁ হ্যাঁ যেমন ধরো ঠিক আছে, তোমাকে বলা ঠিক আছে। হলো যে যুবতী নাম সমূহ, যুবতীদের সমূহ। হ্যাঁ, শব্দটা কি হবে, যুবতী মানে যেখানে অনেক যুবতী, অপত্য নয় কিন্তু, হবে যৌবনাম। হ্যাঁ এবার তোমাকে যৌবনাম আচ্ছা দিল, দিয়ে বলল এখানে বিস্তৃত বাক্যটি কি হবে, বা শব্দটির অর্থ কি, বা এই তদ্ধিত প্রত্যয়ান্ত পদটির অর্থ কি, যুবতীর পুত্র। হ্যাঁ, এইরকম দেবে কয়েকটা অপশান, দিতেই পারে, হ্যাঁ কিন্তু সেটা দাদা সম্ভাবনা ঠিক কম। বলো।
বলছি যে ক্ষেত্রপতি আমি যেটা বললাম ওটা তো ফার্স্টে একার আছে, ঠিক আছে? তো এখানে তো ওয়া থাকলে আ হবে, হর্ষ ই দীর্ঘ থাকলে ওই হবে, আর হর্ষ ও দীর্ঘ থাকলে ও, আর রি থাকলে আর হবে। তো ওটা কি মানে গুণের নিয়ম অনুযায়ী করতে হবে? মানে এখানে তো বৃদ্ধি হয়েছে, একারটা যে ওইকার হলো। আচ্ছা, ক্ষেত্রপতি শব্দটা কি অশ্বপতি শব্দে আছে? হ্যাঁ দাদা আছে, আমি ওই জন্যই বললাম। উম, আচ্ছা, হ্যাঁ, তাহলে ওইটাকে দেখো, ওই একারের কেউ বৃদ্ধি করলে ঐকার ধরা যায়, ঠিক আছে? মানে তখন সন্ধির নিয়ম অনুযায়ী আমাকে চলতে হবে। চলতে পারো, একদম একদম। দাদা ওখানে একটা ছিল গো দিয়ে, ওকার দিয়ে, ওকার থাকলেও তো তাহলে ঔকারই হবে। একই রকম, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। অ্যাকচুয়ালি না, বৃদ্ধি যদি শব্দটা আমি ইউজ করি তাহলে আমাকে ইকের গুণবৃদ্ধি হয়, ঠিক আছে? আর যদি বৃদ্ধি শব্দ ইক ছাড়া কারোর গুণবৃদ্ধি হয় না, ইকো গুণবৃদ্ধি বলে সূত্র রয়েছে, পারেনি বলেই দিয়েছেন গুণবৃদ্ধি কার হবে, বাবা ইকেরই হবে। আর শুধু যদি আমি বলি যে এইটা যেমন দিয়ে দিয়েছি অকার, আকার, রস্বইকার, দীর্ঘইকার, ঐকার, ওইখানে আমি লিখতেও পারতাম রস্বই দীর্ঘই অবলিক এ থাকলে ওই হবে, রস্যু দীর্ঘ অবলিক ও থাকলে ও হবে, ঠিক আছে? এটাও লেখা যায়। ঠিক আছে দাদা। আবার রি। দাদা হ্যাঁ, বলো বলো। বলছি পরীক্ষিতটা কি হবে? একটু এইভাবে ফরমেশনে ফেলে দেখো কি হয়। পরিরক্ষিত এরকম? না 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 না, পরিতে প অকার রয়েছে তো। পারীক্ষিত হয়। হ্যাঁ, পয় ও অকারটা আচ্ছা আচ্ছা, আকার হবে, প্রথমে আর ওটা, কিচ্ছু না। আচ্ছা। ঠিক আছে ঠিক আছে, আমি পরে একটা হ্যাঁ, ধরে। পয় আচ্ছা পরীক্ষিতের প এইটুকু ধরতে হবে, প অকার, এই অকারটা আকার হবে পা, বাকি মাঝখানে যা থাকবে তাই, মাঝখানে চেঞ্জ নেই, শুরু আর আচ্ছা, শেষ। পরীক্ষিত। হ্যাঁ, পরীক্ষিত। হ্যাঁ। স্যার হ্যাঁ বলতে আপনি রিকারের ওখানে কিছু একটা বলতে চাইছিলেন। হ্যাঁ হ্যাঁ, ওই তো হ্রস্ব রি বা দীর্ঘ রি। অনেক সময় শুধু রি বা ডাবল রি যদি থাকে, ডাবল রি থাকার সম্ভাবনা খুব কম, সেরকম শব্দ নেই। ওই সেটাই বলছিলাম, আর কিছুই না। ঠিক আছে স্যার। দাদা বলো। সোমবারের তো শব্দরূপ পড়া আর সোম, তোমার গল্প হ্যাঁ সাহিত্য। হ্যাঁ হ্যাঁ, গল্প সাহিত্যটা আজকে না, আমি নোট দেবো, তোমরা এমনি সন্দর্ভ পড়ছো, আমি আজকে নোট দেবো ওটা, আমি সময় বলছি পাইনি। শব্দরূপের লিস্টটা দিয়ে দেবে, কি লিস্ট কি লাগবে আছে? না, লিস্ট কিছু হয় না। না তাও তুমি যদি দিতে একটু। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি, ঠিক আছে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আর কেউ নেই? ওকে, ঠিক আছে, ঠিক আছে, রেখে দিচ্ছি তাহলে। গুড নাইট।